তো এর আগের দিন আমরা তাহলে গ্রাম স্মিথ প্রসেসটা জাস্ট এমনি মুখে বলেছিলাম যে কি হবে। যে গ্রাম স্মিথ প্রসেস বলছে যে যদি তুমি কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে শুরু করো, তাহলে সেখান থেকে তুমি একটা অর্থোগোনাল বা অর্থ নর্মাল ভেক্টর তৈরি করতে পারবে, যাতে করে লিনিয়ার স্প্যানটা সেম থাকে। ঠিক আছে, মানে ওরা যেটা ভেক্টর যেটা স্পেস জেনারেট করবে সেই স্পেসটা সেমই হবে, সেই স্পেসটা চেঞ্জ হবে না। মানে বেসিক্যালি কি বলা হচ্ছে এটাকে, যে তুমি কোনো একটা সাবস্পেস যদি থাকে, তার যে বেসিস হচ্ছে সেই বেসিসটার এলিমেন্ট গুলোকে তুমি কি করতে পারছো, পরস্পর অর্থোগোনাল বানাতে পারছো। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার মেন বক্তব্য। এখন এটা কিভাবে করা হয় এর প্রসেসটা আমরা আলোচনা করব আজকে। ঠিক আছে, তো এই প্রসেসটা সবচেয়ে ভালো আলোচনা করা যেতে পারে, সেটা বেস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা করি, তাহলে সেটা ভালো বোঝা যাবে। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে নেবো, সেই এক্সাম্পলটা ধরে কাজটা করবো। তার আগে আমি একটা কাজ করি। তো এক্সাম্পল হিসাবে আমরা কি করব, প্রথমে নিয়ে নেবো যে বিটা ওয়ান, কালার নিয়ে, তো বিটা ওয়ান ইজ ইকুয়ালস টু 304। ওকে, বিটা টু নিয়ে নিচ্ছি -107, আর বিটা থ্রি নিয়ে নিচ্ছি, চেক করছি আমার রেকর্ডিংটা ঠিকঠাক চলছে কিনা। আচ্ছা, বিটা থ্রিটা হচ্ছে 2911। তো আমরা এইটা দিয়ে যে একটা স্পেস জেনারেট করা যাবে, সেই স্পেসটাকেই বেসিসটাকে আমরা পরস্পর অর্থগোনাল বানাতে চাই। তো অর্থগোনাল বানাতে চাইছি, যদি তুমি অর্থ নর্মাল চাও, পর লাস্টে কি করব, ওদের নর্ম দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে ওটা অর্থ নর্মাল হয়ে যাবে। তো তাহলে এখানে আমি আলফা ওয়ান যেটা চুজ করব, সেটা হচ্ছে বিটা ওয়ানটাকেই আমি রাখবো, মানে আলফা ওয়ানটা কোনো চেঞ্জ আসছে। এবার এখানে আমরা একটা জিনিস বুঝবো, যে ধরো এটা একটা স্পেস আছে, এখানে কোনো একটা পয়েন্ট আছে। এই ছবিটা যে আমি এটা করব, তো প্রজেকশনের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই পড়েছো, প্রজেকশন। হ্যাঁ, তো এই ভেক্টরটা যদি ধরো, এই যেমন এটা ধরো আলফা ওয়ান দ্বারা জেনারেটেড, ঠিক আছে, এটা ধরো আলফা ওয়ান দ্বারা জেনারেটেড, তাহলে এইটা ধরো, ফোনটা আমি নিয়ে নিই। ওকে, তো এইটা হচ্ছে আমার ধরো বিটা টু, বুঝতে পেরেছো, এটা হচ্ছে বিটা টু। তাহলে এই ভেক্টরটা কত হবে আর এই ভেক্টরটাই কত হবে, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব ভেক্টর। ঠিক আছে, এইটা আমার কাছে জানতে চাই। আর এইটা কি হবে, এটা হচ্ছে প্রজেকশন ভেক্টর বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে প্রজেকশন ভেক্টরটা জেনারেলি কি হবে, আলফা ওয়ান এর মাল্টিপল হবে ডেফিনেটলি। ওকে, আর এই দুটোকে যোগ করলে আমি বিটাটা পাবো। এটা হচ্ছে তোমার ধরো বিটাটা, যেটা কিনা লম্ব নয়। ঠিক আছে, তো আলফাটা আমি তাহলে আমি এইভাবে ধরে নিতে পারি যে লেটস সে যে এই প্রজেকশনটা হবে সেটা হচ্ছে সাম সি টাইম আলফা ওয়ান হবে, সাপোজ সি টাইমস আলফা ওয়ান হবে, এটা হচ্ছে প্রজেকশন। তাহলে এই দুটোকে যোগ করলে আমি পাচ্ছি বিটা টু, তাহলে বিটা টু থেকে যদি এটা বিয়োগ করি,
দ্যাট হ্যাজ টু বি নর্মাল, দ্যাট হ্যাজ টু বি অর্থোগোনাল টু আলফা ওয়ান, রাইট? মানে এই ভেক্টরটা বিটা টু মাইনাস সি আলফা ওয়ান হচ্ছে এই লম্ব ভেক্টরটা, তাহলে লম্ব ভেক্টরটা নিশ্চয়ই আলফা টু আলফা ওয়ানের সঙ্গে লম্ব হওয়া উচিত, তাহলে এটা হওয়া উচিত। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে বিটা টু আলফা ওয়ান এই দুটো ডট করলে জিরো হয়ে যাবে, মানে ইনার প্রোডাক্ট জিরো হয়ে যাবে। এইটা হয়ে যাবে সি ওয়ান, সরি সি ইন্টু আলফা ওয়ান কমা আলফা ওয়ান। এখান থেকে তুমি সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বিটা টুটা নিতে হবে, এই আলফা ওয়ানটা নিতে, সরি এটা অ্যাকচুয়ালি বিটা ওয়ান লিখতে হতো, নট এ প্রবলেম, একই ব্যাপার, যেহেতু আলফা ওয়ান আর বিটা ওয়ান সেম। তাহলে আলফা টু আমি চয়েস করবো এইভাবে যে দ্যাট উইল বি বিটা টু মাইনাস, এই সি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, যেটা হচ্ছে তোমার বিটা টু কমা আলফা ওয়ান আগেরটা ডিভাইডেড বাই আলফা ওয়ান কমা আলফা ওয়ান ইন্টু, এটা তো ভ্যালুটা গেল সি এর ভ্যালুটা, ইন্টু তোমার ভেক্টরটা হচ্ছে আলফা আলফা, হ্যাঁ আলফা ওয়ান, এক্স্যাক্টলি। তো এই যে ভেক্টরটা হচ্ছে তুমি এবার নিশ্চয়ই ক্যালকুলেশন করে দেখতে পারো যে দিস ভেক্টর মানে আলফা টু আলফা ওয়ানের সঙ্গে বা বিটা ওয়ানের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এই তো এই তো ছবি দেখে বুঝতে পারলে না? ছবি দেখে তুমি, আমি কি করলাম, কি হলো, আচ্ছা এটা আগেরটার সঙ্গে আমি অ্যাটাচ করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। তো এই যে আমি যে ছবিটা আঁকলাম এটা হচ্ছে তোমার আলফা ওয়ান দ্বারা জেনারেটেড স্পেসটা, ঠিক আছে? তাহলে এর উপরে এইরকম একটা ধরো বিটা টু ভেক্টর আমি নিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার এর উপরে আমি কি চাইছি, প্রজেকশন চাইছি। তাহলে এই যে এই পোর্শনটাকে বলা হয় প্রজেকশন, ঠিক আছে? আর এইটা হচ্ছে তার অর্থগোনাল, অর্থ, ঠিক আছে? এইটা হচ্ছে বিটা টুটা এইভাবেও থাকতে পারে, মানে যে কোনো জায়গায় থাকতে পারে, এইভাবে প্যারালাল থাকতে পারে। তো আমি যেহেতু ভেক্টর গুলোকে শিফট করা যায় আমি প্যারালালি এখানে শিফট করে দিই, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। তো এইটা যে প্রজেকশন হবে তাহলে প্রজেকশন নিশ্চয়ই আলফা ওয়ানের প্যারালাল কিছু একটা হবে, তাহলে প্যারালাল যদি হয় তাহলে কি হবে, সি ইন্টু আলফা ওয়ান, কোনো একটা নাম্বারের জন্য, স্কেলারের জন্য সি আলফা ওয়ানটা হয়ে যাবে তোমার এই প্রজেকশনটা। তাহলে এই সি এর ভ্যালুটা আমি জানতে চাইছি যে কি হওয়া উচিত, ঠিক না? তাহলে সি এর ভ্যালুটা এমন হতে, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে সি আলফা ওয়ান এইটুকুটা, আর এইটুকুটা তাহলে কি হবে, নিশ্চয় বিটা, আচ্ছা এই এবার দেখো ট্রায়াঙ্গেল ল অনুযায়ী কি হবে, এইটা প্লাস এইটা হচ্ছে জিরো, বা এইভাবে তুমি ভাবতে পারো যে বিটা টু ইজ ইকুয়ালস টু এইটা প্লাস এইটা, তার মানে এই যে ভ্যালুটা হবে সেটা এর লম্ব হওয়া উচিত। তাহলে সেটা বিটা, দুটোর যোগফল তো বিটা টু, তাহলে বিটা টু থেকে যদি আমি বিয়োগ করি ওইটা, এই পোর্শনটা, তাহলে আমি লম্বটা পাবো। তাহলে এই লম্বটা তখনই হবে, এটা লম্ব তখন, লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি যে এই আলফা ওয়ানের সঙ্গে ডট করলে ইনার প্রোডাক্ট করলে জিরো হবে, তাই না? তাহলে আমি সিটাকে এমন চুজ করব যাতে এইটা লম্ব হয়, এটা লম্ব হবে মানে এই ডট প্রোডাক্টটা জিরো হবে। তো সেক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি এবার লিনিয়ারিটি প্রপার্টি থেকে বিটা টু কমা আলফা ওয়ান মাইনাস সিটা বেরিয়ে যাবে আলফা ওয়ান কমা আলফা ওয়ান, এইটা হয়ে যাবে জিরো, হলো? তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সি এর ভ্যালু বিটা টু আলফা ওয়ান ডিভাইডেড বাই আলফা ওয়ান কমা আলফা ওয়ান, তাই না? তাহলে এই ভেক্টরটা আমি পেয়ে গেলাম বিটা টু মাইনাস এই স্কেলার ইন্টু আলফা ওয়ান। তাহলে এখান থেকে আমি সরি এটা আলফা টু এর ভ্যালু পেয়ে যাব, এইটাকে আমি নাম দিচ্ছি আলফা টু,
ঠিক আছে, তাহলে আলফা টু এর ভ্যালু হয়ে গেল বিটা টু মাইনাস সি এর জায়গায় আমি ওটা লিখলাম বিটা টু কমা আলফা ওয়ান ডিভাইডেড বাই আলফা ওয়ান কমা আলফা ওয়ান ইন্টু আলফা ওয়ান। ঠিক আছে, তাহলে প্রপার্টি কি হলো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আলফা টুটা আলফা ওয়ানের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে। আর যেহেতু এরা দুটো আলফা টু বেসিক্যালি আলফা ওয়ান আর বিটা টু এর লিনিয়ার কম্বিনেশন, তাহলে এখান থেকে এটাও বলা যাবে যে এল অফ বিটা ওয়ান কমা বিটা টু মানে লিনিয়ার স্প্যান সেম অ্যাজ এল অফ আলফা ওয়ান কমা আলফা টু, কারণ বেসিক্যালি আলফা ওয়ান আর আলফা টু এই বিটা ওয়ান আর বিটা টু এরই একটা লিনিয়ার কম্বিনেশন। তাহলে আলাদা তুমি কিছু পাচ্ছ না, লিনিয়ার স্প্যানের মধ্যেই থাকছে জিনিসগুলো। বলো, বুঝতে পেরেছ? ও তাহলে আমরা এই হচ্ছে আমাদের টেকনিক। তো এইবার আমি তাহলে এখান থেকে তোমার এটা ক্যালকুলেশন করব, আলফা টু এর ভ্যালুটা ক্যালকুলেশন করব। তাহলে আলফা টু হবে আমার বিটা টু কত ছিল দেখো, বিটা টু ছিল -107। ঠিক আছে, তাহলে এখানে -107 হলো, এখানে মাইনাস হবে। আচ্ছা, বিটা টু আর আলফা ওয়ানের ইনার প্রোডাক্ট নিতে হবে, তাহলে এই দুটো ভেক্টরের ইনার প্রোডাক্ট নিতে হবে। এটা হচ্ছে আলফা ওয়ান আর এটা হচ্ছে, এটা এর ইনার প্রোডাক্ট কত, 3 × -1 প্লাস 0 × 0 প্লাস 4 × 7, মানে কম্পোনেন্ট ওয়াইজ গুণ করে যোগ করে দিতে হবে। তাহলে আমি এখানে পাচ্ছি 4 × 7 = 28 থেকে 3 বার 25, তাই না? তাহলে এটা হয়ে যাবে আমার 25, হ্যাঁ। আর নিচে হয়ে যাবে আলফা ওয়ানের ডট মানে লেন্থ স্কোয়ার। তো এখানে হচ্ছে 3 × 3 = 9 আর ওইদিকে 4 × 4 = 16 মানে 25, তাহলে নিচে হয়ে যাবে 25 হলো। আর এখানে হয়ে যাবে আলফা ওয়ান, আলফা ওয়ান মানে তো এটা তো আলফা ওয়ানই ছিল। দাঁড়া এখানে কি লিখছে, হ্যাঁ আলফা ওয়ানটা কোনটা, 304, এটা হচ্ছে 304। হ্যাঁ, তাহলে এটা কি দাঁড়ালো, -107 -304। তাহলে এটা কত আসবে, -1 থেকে -3 বাদ, তার মানে -4, 0 - 0, 7 - 4 3। এটা হয়ে গেল আমার আলফা টু। বলো এইটুকু বুঝলে কিনা? তো এবার আমরা কি করবো, আলফা থ্রি বের করবো। তাহলে আলফা থ্রি এমন ভাবে বেরোবে যেটা, তাহলে আমাকে কি করতে হবে, এবার নিচে প্রজেকশনটা কিন্তু শুধু আলফা ওয়ানের নয়, এবার আলফা ওয়ান আর আলফা টু এর মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এই আলফা টু আর আলফা ওয়ানের দ্বারা এই স্পেসটা হয়ে যাবে। এটা একটা স্পেস, বুঝেছো? এটা একটা লাইন নয়, এটা একটা স্পেস। তো এবার দুটো ভেক্টর দ্বারা জেনারেট, এটা একটা প্লেন হয়ে যাবে, প্লেনের উপরে আমি প্রজেকশন বের করবো। তখন এটা হয়ে যাবে, নিচে আমাকে বিয়োগ করতে হবে কত, সি আলফা ওয়ান প্লাস ডি আলফা টু। বুঝতে পেরেছো? তো সেটা আমি চুজ করার জন্য আমাকে কি করতে হবে, একই রকম টেকনিকে কাজটা করে দেখতে হবে। একই রকম টেকনিকে কাজটা করে দেখতে হবে, তখন আমি যে ভ্যালুটা পাবো সেটা একদম একই রকমই পাবো। সেটা হবে বিটা থ্রি মাইনাস এবার আলফা ওয়ান এর মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে আলফা টু এর মাল্টিপ্লিকেশন। তো আলফা ওয়ান এর জন্য যেটা পাবো সেটা হবে বিটা থ্রি ইন্টু আলফা ওয়ান ডিভাইডেড বাই আলফা ওয়ান কমা আলফা ওয়ান ইন্টু আলফা ওয়ান হলো, মাইনাস বিটা থ্রি আলফা টু আলফা টু আলফা টু আলফা টু। বুঝতে পারলে কিনা? একদম আগেরটার মতনই, দেখো এই লজিকটাই অ্যাপ্লাই করছি। যেহেতু আগের দুটোর সঙ্গেই যেহেতু পারপেন্ডিকুলার হবে এই ভেক্টরটা আলফা থ্রিটা, সেই জন্য দুটোই এখানে বের করা হবে। এবার আমরা সিম্পলি এটা ক্যালকুলেশন করবো। তাহলে এখানে বিটা থ্রির ভ্যালু হচ্ছে আমার 2911, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 2911 মাইনাস, আচ্ছা বিটা থ্রির সঙ্গে আলফা ওয়ানের ইনার প্রোডাক্ট করতে হবে, বিটা থ্রির সঙ্গে আলফা ওয়ান। তাহলে এইটা তাহলে 3 × 2 = 6 আর ওইদিকে হচ্ছে 4 × 11 = 44 আর 6 কত হয় 50। তাহলে এখানে আমার বসে যাবে কত হবে, এখানে বসে যাবে 50
আচ্ছা, নিচে আলফা ওয়ান এর স্কোয়ার, আলফা ওয়ান এর লেন্থের আমি অলরেডি বের করেছি 25 হয়। এটা হয়ে যাবে 25। আচ্ছা, আলফা ওয়ান এর ভ্যালু আমার কত ছিল? 304 ছিল। হ্যাঁ, মাইনাস। এবার বিটা থ্রির সঙ্গে আলফা টু এর ডট করতে হবে। আলফা টু এর ভ্যালু এইটা -403। আমি এখানে লিখে দিচ্ছি। আর বিটা থ্রি সমান হচ্ছে আমার 2911। আর এদিকে আমি আলফা টু যেটা পেলাম, একটু আগে পেলাম -403। ঠিক না? তাহলে এই দুটোকে ডট করলে কত হবে? -8। হ্যাঁ, এটা 0, আর এদিকে হচ্ছে 33। তাহলে 33 থেকে 8 বাদ দিলে কত থাকে? 25। তাহলে এটা হয়ে গেল আমার 25। আর আলফা টু এর স্কোয়ার এখানে হচ্ছে 25। আলফা টু হচ্ছে -4,0,3। তাহলে এখানে হলো আমার 2911। এটা হচ্ছে 2, তাহলে এখানে সবগুলো যেমন হয়ে যাচ্ছে -4,0,3। বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে দেখো? এখানে 6, আচ্ছা দেখো এখানে 4, 2, এটা 4 প্লাস 2 6, 6 থেকে 6 বাদ 0, তাহলে এটা 0। আর এখানে থাকলো 9। আচ্ছা, এখানে 11 থেকে 11 বাদ 3, 3 থেকে 3 বাদ 0, তাহলে 0,9,0 কিনা? বলো, বুঝতে পেরেছো কিনা? তাহলে এখন যে ভেক্টর গুলো আমরা পেলাম, আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, দে আর অর্থোগোনাল। অর্থোগোনাল মানে কি? পেয়ার ওয়াইজ। এটার মানে হচ্ছে পেয়ার ওয়াইজ পারপেন্ডিকুলার, মানে যে কোনো দুটো পারপেন্ডিকুলার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার অর্থ নর্মাল করার জন্য প্রত্যেকটাকে তার লেন্থ দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে? সো টু গেট অর্থোনর্মাল বেসিস, ইজ, তাহলে এটা প্রত্যেকটার লেন্থ দিয়ে ডিভাইড করতে হবে। আলফা ওয়ান এর লেন্থ দিয়ে ডিভাইড করতে হবে। আলফা ওয়ান এর ভ্যালু হচ্ছে আমার 304। তাহলে অর্থোগোনাল মানেই তো হচ্ছে পরস্পরের সঙ্গে লম্ব। এটাই তো। আর ওইভাবেই তো আমরা তৈরি করলাম যাতে পরস্পরের সঙ্গে লম্ব হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এটা আলফা ওয়ান এর লেন্থ কত? 5। আলফা ওয়ান এর লেন্থের স্কোয়ার হচ্ছে 25, তার লেন্থ কত? 5। তাহলে 5 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে আমার ভেক্টরটা আমি কি পাবো? 3/5, 0, 4/5। বোঝা গেল? এটা হচ্ছে আলফা ওয়ান এর ইউনিট ভেক্টর। হলো। এবার হচ্ছে আলফা টু এর ইউনিট ভেক্টর। আলফা টু এরও 5, তো এটা হয়ে যাবে -4,0,3 ডিভাইডেড বাই 5। হলো। পরেরটা দেখো 9, তাহলে এটা হয়ে যাবে 0,1,0। তাহলে এইটা হয়ে গেল আমার অর্থ নর্মাল ভেক্টর। ঠিক আছে? ক্লিয়ার? এই মেথডটাকেই বলা হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস। গ্রাম স্মিথ প্রসেস, অর্থোগোনালাইজেশন টেকনিকটা হচ্ছে অর্থোগোনালাইজেশন। ঠিক আছে? বলো, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আচ্ছা, এবার এর পরের অঙ্কটা দেখো। এক্সটেন্ড 2, 3, -1, 1, -2, -4, 2n orthonormal basis of R3। ঠিক আছে? and then find an আচ্ছা, এটা অর্থোগোনাল করবে। find an orthonormal basis।
মানে প্রথমে অর্থোগোনাল বেসিস এটাকে এক্সটেন্ড করতে হবে, তারপরে অর্থ নর্মাল করতে হবে। ওকে, তো তাহলে আমাকে চেক করতে হবে এটা কি অর্থোগোনাল আছে, সেটা আমাকে আগে ভেরিফাই করে নিতে হবে, ঠিক না? সো লেট এটাকে নাম দিচ্ছি আমি, আচ্ছা আমি নাম দেবো তাহলে বিটা দিয়ে নাম দেবো, ঠিক আছে? আগের গুলোকে আমি বিটা লিখছি, পরে আমি আলফা। 2 3 -1, বিটা 2 সমান হচ্ছে 1 -2 মাইনাস, ঠিক। সো লেট আলফা 1 ইজ বিটা 1, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা বিটা 2 তাহলে কি করব? হ্যাঁ আলফা 2 লিখবো, আলফা বিটা 2 মাইনাস বিটা 2 কমা আলফা 1, আলফা 1 কমা আলফা 1, এখানে আলফা 1 আগের টেকনিকটা, ঠিক আছে? তো এখানে আমি বসে দিচ্ছি 2 3 মাইনাস, আচ্ছা সরি 1 -2 -4, এই দুটো ডট করতে হবে, এই দুটোকে ডট করলে কত হচ্ছে 2, 2 থেকে 6 বাদ -4 আর +4, তাহলে 0 হয়ে যাচ্ছে, এটা বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে, 0 আলফা, ঠিক না? আর এইটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা আলফা 2টা বি 2টাই থাকলো, তো আলফা 2 ইজ ইকুয়ালস টু বিটা 2ই থাকলো, কোনো চেঞ্জ আসলো না, যেহেতু এরা পরস্পর অলরেডি অর্থোগোনাল ছিল। এবার আমাকে কি করতে হবে, আমাকে একটা ভেক্টর পেতে হবে যেটা এই দুটোর সঙ্গেই অর্থোগোনাল, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমাদেরকে এমন একটা ভেক্টর পেতে হবে যেটা, প্রথম কথা যে এদের সঙ্গে এই দুটো ভেক্টরের সঙ্গে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তারপর সেটাকে অর্থোগোনাল বানাতে হবে, ঠিক আছে? তো এটা তাহলে কিভাবে পাওয়া যায়, তাহলে আমরা এখন একটা ব্যাক ক্যালকুলেশন করব, ঠিক আছে? এই দুটোর লিনিয়ার কম্বিনেশন কি রকম দেখতে হয় সেটা আমরা দেখব। তাহলে a ইন্টু 2 3 -1 প্লাস b ইন্টু 1 -2 -2, ঠিক আছে? এটা দেখতে আমার কি হচ্ছে 2a প্লাস b, তারপর হচ্ছে 3a -2b, তারপর এটা হচ্ছে -a -4, ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমি একটা ভেক্টর কিভাবে পাওয়া যেতে পারে যেটা এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে না, মানে এইভাবে লেখা যাবে না, এরকম একটা ভেক্টর পেতে হবে, ঠিক আছে? তো আমি এক কাজ করি, এই 2a প্লাস b কে ধরো, এই দুটোকে ধরো 0 করে দিচ্ছি, ঠিক আছে? মানে ঠিক আছে, এমন ভাবে করবো যে দুটোই 0 হয়ে যাবে। তাহলে আমি যদি 2a প্লাস বিটাকে 0 করি তাহলে কি হবে, 2a প্লাস বি 0, আর 3a মাইনাস 2b এটাও ধরো 0 করে দিচ্ছি, তাহলে দেখছি এই ভ্যালুটা কত আসা উচিত, তাহলে সেই ভ্যালুটা ছাড়া অন্য একটা ভ্যালু নিয়ে নেবো, তাহলে দেখবো সেটা এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে না, তাই না? বুঝতে পেরেছো আইডিয়াটা? হ্যাঁ, তাহলে আমি কি করব, তাহলে এখান থেকে এটাকে সলভ করতে হবে, তো সলভ করতে গেলে আমি এটাকে 3 দিয়ে গুণ করব আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে আমার 6a প্লাস 3b, আর এটা হয়ে যাবে 6a মাইনাস 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 4, এটাকে আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কি হয়ে যাবে 7b ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে 0, তার মানে b ইজ ইকুয়ালস টু 0, তাহলে এও তো 0 হয়ে যাবে,
হ্যাঁ, তার মানে তো 0 এই আইডিয়াটা ঠিকঠাক পাচ্ছে না। দুটোকে 0 করে নিলে তো 0ই চলে আসছে। আচ্ছা, তাহলে দেখো আমি যদি a এর ভ্যালু 0 বসাই, b এর ভ্যালু 0 বসাই, তাহলে তিনটাই কিন্তু 0 চলে আসছে, ঠিক না? তাহলে আমি যদি এখানে 0 0 1 করি, হ্যাঁ, তাহলে এই ভেক্টরটা নিশ্চয়ই এদের কম্বিনেশন আকারে লেখা যাবে না, বলো? হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এটা করা যাচ্ছে। বলো, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম যে আমি যদি 0 0 1টাকে এই ফর্মে লিখতে চাই, ঠিক না, তাহলে তো 2a প্লাস বিটা 0, 3a মাইনাস 2bটাও 0, তার মানে এখান থেকে ইমপ্লাই করছে যে এ বি দুটোই 0, কারণ এই যে ডিটারমিনেন্টটা হচ্ছে নন জিরো, এই ডিটারমিনেন্টটা নন জিরো হচ্ছে -4 -3। সো এখান থেকে বলা যাবে এও 0 বিও 0। তাহলে এও 0 বিও 0 হলে তো ভেক্টরটা হয়ে গেল 0 0 0 অরিজিন। কিন্তু আমি এখানে লিখেছি 0 0 1, তাহলে ডেফিনেটলি এইটাকে এদের এই ফরম্যাটে লেখা যাচ্ছে না। সুতরাং এই ভেক্টরটা এদের লিনিয়ার কম্বিনেশনে নেই। বুঝতে পেরেছো? এই আইডিয়াটা কিন্তু আমরা আগের দিনও অ্যাপ্লাই করেছিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে 0 0 1টা নেই। তাহলে আমি এবার আলফা 3 চুজ করব। আমি 0 0 1 মাইনাস, এটাকে আমি বিটা 3 নাম দিতে পারি। তো লেট বিটা 3 সমান 0 0 1, ঠিক আছে? তাহলে এটা হবে বিটা 3 আলফা 1 আলফা 1 মাইনাস বিটা 3 আলফা 2, এখানে হয়ে যাবে আলফা 2। তাহলে এই ভেক্টরটা যেটা পাবো সেটা হয়ে যাবে আগের দুটো ভেক্টরের সঙ্গে, মানে আলফা 1 আলফা 2 সঙ্গে লম্ব হয়ে যাবে, ঠিক আছে? তো এবার বিটা 3 সঙ্গে আলফা 1 এর ডট করলে কত হবে? আলফা 1 এর ভ্যালু কত? আলফা 1 এর ভ্যালু -1। এই তোমার হচ্ছে 2 3 -1, তাহলে ডট করলে জাস্ট -1 হয়ে যাবে। তাহলে ওখানে উপরে চলে আসবে আমার -1 আর নিচে চলে আসবে +1। এই আলফা 1 এর স্কয়ার করলে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 4 4 9 13, 13 1 14, এখানে চলে আসবে আমার 14, আর এখানে হয়ে যাবে আমার 2 3 -1 হলো। আচ্ছা, এবার আলফা 2 তে ছিল আমার -4, নিচে গেল আলফা 2 এর স্কয়ার, এখানে কত আসবে? 1 4 5 5 4 16 21। আচ্ছা, √21 আসবে এখানে। না না না, রুট আসবে না। আমি হ্যাঁ, ঠিকই আছে। আর এখানে চলে আসবে আমার 1 -2 -1 -2 মাইনাস। এবার ঠিক আছে, তাহলে এটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে তোমাকে। 2 3 -1 4/21 1 -2 মাইনাস, এটাকে সিম্পলিফাই করে বসাতে হবে। তাহলে এটা সিম্পলিফাই করলে যেটা আসবে, সেটা আসবে তোমার 1/3 1/6 1/6, ঠিক আছে? বা এটাকে এইভাবে লিখতে পারি, 1/6 কমন নিয়ে এটাকে করতে পারি 2 1 1, এইভাবে লেখা লিখতে পারি। ঠিক আছে, একটু জাস্ট চেক করে নাও জিনিসটা। ক্যালকুলেশনটা একটু চেক করে নিই, হ্যাঁ, মাইনাস প্লাসে কোথাও যদি গন্ডগোল থাকে।
তাহলে এইটা হয়ে গেল আমার অর্থগোনাল বেসিসটা হয়ে গেল। তাহলে অর্থগোনাল বেসিস যেটা পেলাম সেটা হচ্ছে আমার আলফা 1, আলফা 2, আলফা, ওকে, যেখানে এইটা হচ্ছে আলফা 3 ভ্যালু। আর অর্থ নর্মাল যদি করতে হয় ওদের লেন্থ দিয়ে ডিভাইড করে দাও। আলফা 1 ডিভাইডেড বাই লেন্থ অফ আলফা 1, আলফা 2 ডিভাইডেড বাই লেন্থ অফ আলফা 2। আমি আর ক্যালকুলেশনটা করছি না, হ্যাঁ, এটা হয়ে যাবে অর্থ নর্মাল বেসিস। তাহলে আইডিয়াটা বোঝা গেল? তো এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। তাহলে এই গ্রাম স্মিথ প্রসেস কমপ্লিট হয়ে গেল। তাহলে ইনার প্রোডাক্ট স্পেস থেকে আমরা কিন্তু পুরোটাই কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। তো এবার আমি জিরো জিরো ওয়ান ধরা হলো কেন? তো আমি কি বললাম, আমি আমি এমন একটা ভেক্টর চাইছি যেটা এদের কম্বিনেশন আকারে লেখা যাবে না, বুঝতে পেরেছো? তবে তো সেটাকে বেসিসে এক্সটেন্ড করা যাবে, বোঝা গেল? তো এদেরকে কম্বিনেশন করলে যে ভেক্টর গুলো দেখতে সেটা এই টাইপের হচ্ছে 2a 2a প্লাস b, ঠিক আছে, সেটা দেখতে হচ্ছে 2a প্লাস b, 3a মাইনাস 2b, মাইনাস a মাইনাস 4b, রাইট? এইরকম দেখতে হবে না, এইরকম একটা ভেক্টর চাই। তুমি যে কোনো একটা ভেক্টর নিয়ে ট্রাই করে দেখতে পারো, যে কোনো। তো আমি সহজ, আমি কি, তুমি 1 1 0 0 নিতে পারো, 0 1 0 নিতে পারো, যা খুশি একটা নিতে পারো, এটা এদের কম্বিনেশন আকারে লেখা যাবে না। কথাটা বুঝতে পেরেছো? কোনো সমস্যা হতো না। 1 0 0 নিলে দেখো, এই তাহলে আমি এইটা জিরো হতো, এইটা জিরো হতো, সেইটাকে তুমি যদি সিম্পলিফাই করতো তাহলে এ এর ভ্যালু জিরো পেতে, বি এর ভ্যালু জিরো পেতে, তার মানে এইটাও জিরো হওয়া উচিত ছিল। যেহেতু এটা তাহলে জিরো নয়, এখানে তুমি 1 পাচ্ছ, তাহলে 1 0 0টাও এই স্পেসে নেই। তাহলে এখানে যেমন আমরা 0 0 1 দিয়ে করলাম, তুমি এটা 1 0 0 দিয়েও করতে পারছো, বোঝা গেল? এই হচ্ছে গল্প। ঠিক আছে, আর একটা শর্টকাট টেকনিক যদি তুমি এমসিকিউ এ পড়তে হয়, হ্যাঁ, এমসিকিউ এর জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে শর্টকাট টেকনিক ফর এমসিকিউ, ঠিক আছে। সেইটা আমরা কি করতে পারি, ক্রস প্রোডাক্ট নিতে পারি। ক্রস প্রোডাক্ট, কারণ ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে বাকি দুটোর সঙ্গেই লম্ব হয়, তাই না? আগের দুটোর সঙ্গেই লম্ব হয়, ঠিক না? ক্রস প্রোডাক্ট করে এটাই তো হয়। আগের ভেক্টর গুলো আমার এইটা আলফা 1 আর আলফা 2, তাহলে এই দুটোর সঙ্গে ক্রস যদি করি এই দুটোকে, তাহলে যে ভেক্টরটা পাবো সেটা নিশ্চয়ই আমি দুটোর সঙ্গে লম্ব পাবো। ইয়েস অর নো? তাহলে আমি সেটা করব। তাহলে এখানে আমি পাচ্ছি 2 3 মাইনাস 1 আর 1 মাইনাস 2 মাইনাস 4, এই দুটোকে আমি যদি ক্রস করি তাহলে কিভাবে আসবে? তাহলে ক্রস করার টেকনিকটা তোমার যদি মনে থাকে, আমরা যে ইয়ে দিয়ে করতাম, এখানে লিখতাম আই, এখানে লিখতাম জে, এখানে লিখতাম কে, তারপর এখানে ওই ভেক্টর গুলো লিখে দিতাম 2 3 মাইনাস 1, ওকে, 2 3 মাইনাস 1, আর এখানে হয়ে যেত আমার 1 মাইনাস 2 মাইনাস, এইটাকে ডিটারমিনেন্ট করে আমি লিখতাম। তাহলে কি হতো, আই হতো এই কম্পোনেন্ট, এখানে হচ্ছে -12 আর এইদিকে হচ্ছে -2, মানে -14। এটা আসছে আমার প্রথম কম্পোনেন্ট, ঠিক আছে। আমি আর জাস্ট আইটা লিখছি না, ওকে, বুঝতে পেরেছো? এই কোনাকুনি গুণ করে। আচ্ছা, জে এর জন্য আমাকে কি করতে হবে, জে এর জন্য এইটা বাদ, তাহলে এই
1 নম্বর 3 নম্বরটা নিতে হবে। তাহলে এখানে হচ্ছে -8 আর এদিকে হচ্ছে -2 -10, সরি -8 আর এখানে হচ্ছে +1 মানে -7, -8 -7, তাহলে এখানে আমি 7 লিখবো, কারণ এখানে আমার যেহেতু সেকেন্ড এখানে একটা মাইনাস দিতে হয় আগেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কে এর জন্য আমি এই দুটো দিতে হবে, মানে -4 -3 -7। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে 7 কমন যদি নিয়ে নিই, -7 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 2 1 -1, সরি 2 মাঝখানে -1 প্লাস 2 -1 1। তাহলে এই ক্যালকুলেশনটা আমার মনে হয় এখানে একটু ভুল আছে, এখানে একটা -1, ঠিক আছে। তাহলে দেখো একই জিনিস আমি পেয়েছি, দেখো এখানে 2 -1 1, তারই মাল্টিপল পেয়েছি। ঠিক আছে, তার মানে আমার ক্যালকুলেশন একদম ঠিক আছে। তো ক্রস করে এটা করা যেতে পারে। আগের দুটো যদি তুমি অর্থোগোনাল পেয়ে যাও, তাহলে 3 নম্বরটা ক্রস করে পেয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে 3D তে ঠিকঠাক হবে, 4D তে এটা করা যাবে না, তখন তোমাকে এই গ্রাম স্মিথ প্রসেসটাই করতে হবে। গ্রাম স্মিথ প্রসেস হচ্ছে যে কোনো ডাইমেনশনের ক্ষেত্রে করা যায়। ওকে, বলো আর কোনো কোশ্চেন আছে, বলো। আর কোনো কোশ্চেন, ডাউট? কোনগুলো করে নিলে ভালো হতো? কোনগুলো? অঙ্ক, অঙ্কটা তো করিয়ে দিলাম। পুরোটা লেখা হয়নি মানে বুঝলাম না। তুমি যদি খাতায় টুকে নিতে তাহলে ভালো হতো। যাই হোক, আমি তো তাহলে পিডিএফ দিয়ে দেবো, তুমি সেখান থেকে দেখে দেখে একটু পরে টুকে নিও। সেটা তো তুমি করতেই পারো। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, এবার তো ইনার প্রোডাক্ট স্পেসের আর কিছু বাকি থাকলো না। বাকি যে অঙ্কগুলো আছে তোমরা সেগুলো ট্রাই করো। হ্যাঁ, দেখো পারছো কিনা, না পারলে তখন আমি হেল্প করব। আর এরপরে আছে তোমার লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এরপরে আমাদেরকে লিনিয়ার ট্রান্সফরমেশনটা করতে হবে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট লিনিয়ার ট্রান্স। তো প্রথমে আমরা দেখবো যে লিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশন কাকে বলে। ঠিক আছে, তো কাজ করি। তো ধরো আমাদের কাছে একটা ম্যাপিং আছে। তো let v w be two vector spaces over same field, মানে দুটোরই ফিল্ডটা কিন্তু সেম। ঠিক আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন কি, আর ট্রান্সফরমেশন বা ম্যাপ, ট্রান্সফরমেশন মানেই হচ্ছে ফাংশন বা ম্যাপ। ঠিক আছে, ফ্রম v to w is said to be linear, সেম ফিল্ডটার নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ, if দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কি কি? t of v plus
v1 plus v2 is p of v1 plus p of v2 for all v1 v2 belongs to v। 2 নম্বর হচ্ছে p of cv is equals to c into pv, এখানে c belongs to f আর v belongs to, ঠিক আছে। এইটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। এই দুটো প্রপার্টিকে একসঙ্গে কম্বাইনও করা যায়। দে ক্যান বি কম্বাইন্ড অ্যাজ আলফা ভি প্লাস বিটা v2 is equals to alpha times p of v1 plus beta times p of v2। এই রকম জিনিস আমরা এতেও করেছিলাম ইনার প্রোডাক্ট যখন ডিফাইন করি, ঠিক না? তার মানে ইনার প্রোডাক্টটা একটা বেসিক্যালি লিনিয়ার ম্যাপ ছিল, যে এক একটা কোঅর্ডিনেট, মানে এক একটা কোঅর্ডিনেটকে তুমি যদি ফিক্সড করে দাও তাহলে অন্য কোঅর্ডিনেটে লিনিয়ার হচ্ছিল, মানে প্রথম কোঅর্ডিনেটে লিনিয়ার হচ্ছিল আর সেকেন্ড কোঅর্ডিনেটে অ্যান্টি লিনিয়ার হচ্ছিল, এটা আমরা বলেছিলাম, ঠিক আছে। তো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। তো identity map from B to B is linear, ঠিক আছে। তাহলে identity B to B is defined by I of B is equals to B for all B belongs to B, তাহলে এটা ডেফিনেটলি লিনিয়ার হয়ে যাবে, ইউ ক্যান ইজিলি চেক। 2 নম্বর হচ্ছে যে set of all B equals to set of all polynomials over f, কোন একটা ফিল্ড আছে তার উপরে মানে পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো এই f ফিল্ড থেকে আসে। দেন ডিফাইন p v to f, তাহলে দেখো f টাও কিন্তু একটা ভেক্টর স্পেস ওভার f ইটসেলফ, ঠিক আছে। সো এনি ফিল্ড f is a vector space of dimension 1 over itself, ঠিক আছে। ভেক্টর স্পেসের যে ফিল্ডটা লাগে সেই ফিল্ডটা নিজেই, তো এটা এক ডাইমেনশনের একটা ফিল্ড বলা যায়, এই ভেক্টর স্পেস বলা যেতে পারে যে কোনো ফিল্ড। তো এই সেন্সে আমরা তাহলে ভি থেকে এফ এ একটা ম্যাপ ডিফাইন করতে পারি। সেই ম্যাপটা তাহলে কিভাবে ডিফাইন করতে পারি? ধরো তাহলে পি অফ, ধরো আমি যদি পলিনোমিয়ালটা এইভাবে লিখি a0 প্লাস a1 x ইন্টু এক্স স্কোয়ার ডট ডট an x টু দি পাওয়ার n, এইটাকে আমি ডিফাইন করলাম এটার ডেরিভেটিভে, এটারই ডেরিভেটিভ। তাহলে এটার ডেরিভেটিভ কি হয়ে যাবে? এটা হয়ে যাবে a1, এটা হয়ে যাবে 2a2x 3a3x স্কোয়ার, এইভাবে এটা যাবে, আর n an x টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝতে পারছো? তো এইটাকে আমরা বলছি কি ডেরিভেটিভ ম্যাপ। তো এটাকে অনেক সময় ডি দ্বারা লেখা হয়, মানে ডি অফ এফ, এটা হচ্ছে এটাকে লেখা হচ্ছে ডি অফ। তো এই ম্যাপটাকে ডি দ্বারা চিহ্নিত করা হয়। তো দেখা যাবে এটাও লিনিয়ার, ঠিক আছে। তো এটাও লিনিয়ার, ইজিলি এগুলো ভেরিফাই করা যাবে। আচ্ছা, আর একটা আমরা ডিফাইন করছি পি r2 থেকে r2, তো পি অফ x, y ইজ ইকুয়ালস টু, ধরো তুমি এখানে ডিফাইন করছো
এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা কি হয়ে যাবে, লিনিয়ার হয়ে যাবে। আরেকটা দেখো 4 নম্বর, দেখো আমি ডিফাইন করছি, দেখো টি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1, তাহলে দিস ইজ নট লিনিয়ার, এটা নট লিনিয়ার। তাহলে কি সমস্যা হচ্ছে, এটা কেন লিনিয়ার হচ্ছে না? লিনিয়ার হতে গেলে আমাদের আগের দুটো প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। তো দেখো এটা স্যাটিসফাই করবে না, কি করে করবে না, সেটা আমরা এবার ভেরিফাই করব। ঠিক আছে, তাহলে কি করে ভেরিফাই করা যেতে পারে, তাহলে আমরা দেখো প্রপার্টিটা কিভাবে ভেরিফাই করব। প্রপার্টি কি বলছে, যে দুটো ভেক্টরের যোগফল ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, আর কনস্ট্যান্ট থাকলে সেটা বেরিয়ে যাচ্ছে, এই দুটো স্যাটিসফাই করছে কি। তাহলে আমি দুটো ভেক্টর নিয়ে দেখবো, তাহলে লেট v1 ইজ ইকুয়ালস টু 1,0 নিচ্ছি, আর v2 সমান নিচ্ছি আমি 2,0। ঠিক আছে, তাহলে টি অফ v1 কত হচ্ছে, বলো তো টি অফ v1 কত হবে। তন্ময়, টি কমা v1 কত হবে? হ্যাঁ, এই মেথডে পুট করো, এইখানে এক্সটা হচ্ছে 1, ওয়াইটা 0, এখানে এটা হচ্ছে তার আউটপুট 2, 0। হ্যাঁ ঠিক। আর টি v2 কত হচ্ছে তাহলে 3, 0। আচ্ছা, তাহলে টি, আচ্ছা v1 প্লাস v2 কত হচ্ছে, এই দুটোকে যোগ করলে কত হবে, 3,0। আচ্ছা, তাহলে টি অফ v1 প্লাস v2 সমান সমান হয়ে যাচ্ছে টি অফ 3,0। তাহলে টি অফ 3,0 কত হওয়া উচিত, 4,0। আচ্ছা, এবার যদি আমরা দেখি টি অফ v1 প্লাস টি v2 আলাদা করে যদি তুমি দেখো, তাহলে কত হচ্ছে, টি v1 হচ্ছে 2,0, আর এটা হচ্ছে 3,0। এই যোগফলটা তাহলে কত হয়ে যাচ্ছে 5,0। তাহলে কি মিললো, তাহলে মিললো না। অতএব আমরা দেখতে পাচ্ছি যে টি v1 প্লাস v2 নট ইকুয়ালস টু টি v1 প্লাস টি v2, therefore t is not linear। বলো, বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, তো এটা লিনিয়ার হলো না। তো লিনিয়ার হতে গেলে খেয়াল রাখতে হবে, যে আমি সহজ একটা টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। লিনিয়ার হওয়ার হতে গেলে এখানে যে এক্স ওয়াই আছে, এদেরই লিনিয়ার কম্বিনেশন হতে হবে। দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এটা একটা কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন, এখানে এক্স মাইনাস ওয়াই, কিন্তু এখানে দেখো এক্স প্লাস ওয়ান আছে, এরকম থাকলে তো হবে না, এক্স ওয়াই এর কম্বিনেশন হতে হবে, মানে এক্স প্লাস বি ওয়াই টাইপের হতে হবে প্রত্যেকটা কোঅর্ডিনেট। কোন একটা ভ্যালু 0 হতে পারে, মানে এর ভ্যালু 0 হতে পারে, কোনো অসুবিধা নেই। দুটো 0 হলে শুধু 0 হয়ে যাবে, সেটাও সম্ভব, কিন্তু কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে না। ঠিক আছে, তো দুটো কোঅর্ডিনেটেই এরকম হতে, মানে আলটিমেটলি দেখতে এরকম হবে। তাহলে এনি লিনিয়ার ম্যাপ from R2 to R2 look like, এরকম দেখতে হবে, p of x, y, এটা দেখতে হবে এরকম, x plus by এখানে হয়ে যাবে cx plus by for a b c d belongs to f। বুঝতে পেরেছো? এখানে f বলতে এখানে যেহেতু r নিচে, আমরা এখানে r হয়ে যাবে। এই হচ্ছে টেকনিক। তো যদি এটা যদি কোনো f থাকতো, তাহলে এটা f হয়ে যেত। তো এটা দেখে তুমি বুঝতে পারবে যে ম্যাপটা লিনিয়ার কি লিনিয়ার নয়, তারপরে তো প্রমাণের ব্যাপার আছে। আচ্ছা,
4 গেল 5, টি ডিফাইন হচ্ছে R3 থেকে R3, টি অফ x, y, z is equals to x, y, 0. দেন দেখো এইটা তাহলে দেখতে পাচ্ছ এই একই রকম, এখানে যেহেতু তিনটে আছে তাহলে এখানে x প্লাস by প্লাস c z টাইপের হতো, এখানে তখন ex প্লাস fy প্লাস gz এই টাইপের হতো, তিনটে করে হতো, তো তাই হচ্ছে এখানে। ঠিক আছে, তো এটা একটা লিনিয়ার হয়ে যায়, দিস ইজ লিনিয়ার। এটা যে কোনো ভেক্টরের জন্য স্যাটিসফাই করে যাবে এই দুটো প্রপার্টি। আর এটা যে দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার ভেক্টরের জন্য স্যাটিসফাই করছে, মানে সবার জন্য এটা স্যাটিসফাই করছে। তো এইগুলো তাহলে হয়ে গেল। আর একটা আছে 6 নম্বর, হচ্ছে ধরো আমি f টু দি পাওয়ার n থেকে f এ আমি একটা ম্যাপ ডিফাইন করছি, ডিফাইন বাই টি, তাহলে এখানকার যে কোনো এলিমেন্টকে আমরা এইভাবে লিখতে পারবো x1, x2, x3 ডট ডট xn। ঠিক আছে, এই যে xi গুলো কোথাকার এলিমেন্ট, f এর এলিমেন্ট। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হয়ে যাবে তোমার c1 x1, c2 x2 ডট ডট cn xn। তাহলে এই রকম দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটা বিলংস টু কি হয়ে যাচ্ছে, f এ হয়ে যাচ্ছে। সো ইজ লিনিয়ার। ঠিক আছে, তো ডান দিকে যদি f হয় তাহলে এইরকম দেখতে হবে। তাহলে এটা আলাদা করে প্রমাণ করছি না, এটা ইজিলি তুমি বুঝতে পারবে। আর মাথায় রাখবে যে ডান দিকে যদি এফ থাকে মানে ফিল্ডটা থাকে, তাহলে সেই ধরনের লিনিয়ার ম্যাপকে বলা হবে লিনিয়ার ফাংশনাল। ঠিক আছে, সো লিনিয়ার ফাংশনাল তাহলে কাকে বলা হচ্ছে, লিনিয়ার লিনিয়ার ট্রান্সফরমেশন T from V to F is called linear functional. ফাংশনাল বলা মানে এই দিকটা f হতে হবে, ঠিক আছে, ডান দিকটা f হতে হবে, মানে ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস। বলো some properties of linear map। কি কি প্রপার্টি আমরা বলতে পারি, এক নম্বর হচ্ছে যে p of theta will be theta dash, মানে এই জিরো ভেক্টর গোস টু জিরো ভেক্টর। ঠিক আছে, তার মানে এইভাবে লিখতে পারি যে জিরো ভেক্টর গোস টু জিরো ভেক্টর। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে। আর দুই নম্বর হচ্ছে টি অফ মাইনাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস টিভি। এটা তো আমরা অলরেডি জানি, এটা তো তোমার -1 দিয়ে গুণ করা মানে তো তাই হচ্ছে, তাই না? তো এটা অলরেডি জানি। আচ্ছা, এবার আমি চলে আসছি কার্নেলের। দেখুন, কার্নেল অফ এ লিনিয়ার এলটি। এলটি মানে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো লেট টি হচ্ছে ভি থেকে ডাব্লিউ তে একটা দিয়ে লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে কার্নেল অফ টি, কার্ভ টি is defined as set of all v belongs to v such that tv is equals to theta। মানে যে সমস্ত এলিমেন্টকে জিরোতে নিয়ে যাচ্ছে তাদের সেটটা হচ্ছে, তাহলে এটা কি হলো, একটা ভি এর সাবসেট, এটাকে বলা হচ্ছে। তার মানে ইন আদার ওয়ার্ডস if
x belongs to kernel p, then p of x is zero vector. বুঝতে পেরেছো? তাহলে it can be shown that easily shown that kernel p is a subspace of v. কার্নেল টিটা হয়ে যাবে ভি এর একটা সাবস্পেস। সাবস্পেস হতে গেলে দুটো প্রপার্টি প্রুফ করতে হয়, ঠিক না? তো সেই দুটো প্রপার্টি তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে লেট v1 v2 বিলং টু কার্নেল টি। তার মানে কি? তার মানে টি অফ v1 ইজ থিটা, টি অফ v2 ও থিটা, ঠিক না? তাহলে টি অফ v1 প্লাস v2, এটা আমি দেখতে পাচ্ছি যে লিনিয়ারিটি থেকে টি অফ v1 প্লাস টি অফ v2, এটাকে লিখতে পারছি থিটা প্লাস থিটা, দুটোই থিটা, তাহলে থিটা প্লাস থিটা থিটা হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে v1 প্লাস v2 বিলংস টু কার্নেল। তাহলে দুটোই যদি বিলং করে তাহলে যোগফলটাও বিলং করছে। এটা এক নম্বর প্রপার্টি আমাদের দরকার হয় সাবস্পেস দেখাতে গেলে। আর দুই নম্বর হচ্ছে লেট v বিলংস টু কার্নেল p and c বিলংস টু f। তাহলে দেন p of cv is equals to c of tv, যেহেতু vটা কার্নেলে আছে তাহলে এটা 0, c into theta, তার মানে c belongs to কার্নেল। তাহলে এখান থেকে আমি ভেরিফাই করতে পারছি যে কার্নেল টি is a subspace of p। আচ্ছা, another স্পেস আছে যেটাকে বলা হয় ইমেজ অফ পি অর রেঞ্জ অফ পি। এটাকে আমরা ডিনোট করি কিভাবে? এটাকে ডিনোট করি সেট অফ অল w belongs to w such that there exists a v such that pv is equals to w। বা এটাকে এইভাবে লিখতে পারি সেট অফ অল tv belongs to w such that v belongs to v। তাহলে ইমেজ অফ ভি, এটা হয়ে গেল ইমেজ অফ ভি আন্ডার টি, বা ইমেজ টিও লেখে। তাহলে এটা হয়ে গেল ইমেজ অফ ভি আন্ডার। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা এটা কি দেখাতে পারবো যে এটাকে শর্টে লেখা হয় এইরকম, ইম টি আই এম টি ইজ এ সাবস্পেস অফ w। তাহলে কার্নেলটা হচ্ছে কার সাবস্পেস? ভি এর, আর ইমেজটা হয়ে যাচ্ছে আমার w সাবস্পেস। ওকে, ভেরি গুড। আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে যে linear transformation T is 1-1 or injective if and only if kernel T is equals to, মানে কার্নেল টিতে শুধুমাত্র থিটা এলিমেন্ট আছে, মানে জিরো ভেক্টর আছে, তাহলে কি হবে কার্নেল টিটা, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি হয়ে যাবে? 1-1 ম্যাপ হয়ে যাবে, 1-to-1 ম্যাপ। ঠিক আছে, তো এইটা আমরা প্রুফ করা যেতে পারে। তাহলে আমরা এখানে দুটোই হতে পারে, মানে 1-1 হলে এটা হবে, এইটা হলে 1-1 হবে। তো ইফ এন্ড অনলি ইফ। তো আমরা ধরে নেব লেট কার্নেল টি ইজ ইকুয়ালস টু, তাহলে এবার 1-1 দেখাবো। সো টু শো 1-1 t is 1-1, let t of v1 is equals to t of v2। তার মানে কি t of v1 minus t of v2 is equals to theta। তার মানে t of v1 minus v2 is theta। এখান থেকে আমরা কি বলতে পারছি যে v1 minus v2 যেহেতু জিরোতে যাচ্ছে তার মানে বিলং করছে কার্নেল টিতে, কিন্তু কার্নেল টিতে একটা এলিমেন্ট আছে যেটা কিনা জিরো ভেক্টর, তাহলে এটাও কার্নেল টিতে বিলং করছে। আবার কার্নেল টিতে একটাই ভেক্টর আছে যেটা জিরো ভেক্টর, তাহলে এই ভেক্টরটা জিরো ভেক্টর হতে হবে। অতএব v1 minus v2 is জিরো ভেক্টর, দিস ইমপ্লাইজ v1 is equals to v2।
তাহলে এইটা হলে v1 v2 সমান হচ্ছে, তার মানে কি এটা লিনিয়ার, সরি 1 1, অর্থাৎ t is 1 1। বোঝা গেল? এবার উল্টো দিকটা দেখো, কনভার্সলি let t is 1 1, consider v belongs to kernel of t, তাহলে tv is equals to থিটা। তারপরে টিভিটা দেখো, থিটাটাকে আমরা জানি যে টি থিটা সমান থিটা হয়, তাহলে টিভি সমান টি থিটা হচ্ছে। তাহলে দেখো অ্যাজ টি ইজ 1 1, এখান থেকে আমরা বলতে পারি যে ভি হ্যাজ টু বি থিটা। তার মানে ভি যদি কার্নেল টিতে থাকে তাহলে ভিটাকে থিটাই হতে হবে, অর্থাৎ কার্নেল টি ইজ ইকুয়ালস টু সিঙ্গেলটন থিটা। বলো বুঝতে পারলে কিনা? ঠিক আছে। ও এবার তাহলে দেখো কার্নেল টিটা একটা সাবস্পেস, তাহলে যে কোনো সাবস্পেসের একটা ডাইমেনশন হয়, ঠিক না? তাহলে আমরা বলবো যে ডাইমেনশন অফ কার্নেল টি is called nullity of T, nullity of T, ঠিক আছে? তাহলে নালিটি বলতে আমরা কি বুঝি? কার্নেল টি এর ডাইমেনশনকে বলি নালিটি, ঠিক আছে? আর ইমেজ ডাইমেনশন অফ ইমেজ টি, এটাকে বলা হয় র্যাঙ্ক অফ টি, র্যাঙ্ক অফ টি বলা, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে কার্নেলের ডাইমেনশনকে বলা হচ্ছে নালিটি, আর ইমেজের ডাইমেনশনকে বলা হচ্ছে র্যাঙ্ক। তাহলে এই র্যাঙ্ক আর নালিটি দিয়ে একটা সুন্দর থিওরেম আছে যেটাকে বলা হয় র্যাঙ্ক নালিটি থিওরেম। হ্যাঁ, র্যাঙ্ক নালিটি থিওরেম পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এটা। তো ফর ট্রেনিং LT from V to W, মানে যে কোনো লিনিয়ার ট্রান্সফর্মের টি এর জন্য র্যাঙ্ক অফ টি প্লাস nullity of T, nullity মানে nullity of T, okay, is equals to dimension of V। মানে এই যে শুরুতে যে ভেক্টর স্পেসটা আছে ভিটা, তার ডাইমেনশন হবে এই দুটোর যোগফল, এটাকে বলা হচ্ছে র্যাঙ্ক নালিটি থিওরেম। বুঝতে পেরেছো? তো এর প্রুফও করাটা খুব অতটা ডিফিকাল্ট নয়, প্রুফ বেসিক্যালি ইজি বলা যেতে পারে, তো চেষ্টা করা যেতে পারে প্রুফটা, ঠিক আছে? তো লেট ভি ভি এর ডাইমেনশন হচ্ছে বা লিনিয়ার, লেট ভি বি n dimensional vector space, ঠিক আছে? n dimensional vector, হ্যাঁ ঠিক আছে। তো তো আমরা এটা শেষ করে দেবো। লেট
let kernel T is as basis v1 v2 dot dot v, তাহলে কার্নেল টি এর বেসিস আমরা ধরে নিলাম v1 up to v2. So nullity of T is equals to K. Okay. Now we know that any linearly independent set can be extended to a basis. তাহলে এইটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটাকে আমি একটা বেসিসে এক্সটেন্ড করতে পারবো, ঠিক আছে? সো লেট v1 v2 v3 ডট ডট vk এর সঙ্গে কিছু এক্সট্রা ভেক্টর যোগ করলে আমি পেয়ে যাব বেসিস অফ v। তাহলে vk প্লাস 1 vk প্লাস 2 ডট ডট vk প্লাস l be a basis of v। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাইমেনশন অফ v is equals to k plus l, which is, let's say, n. Now our claim is that image of t has basis tvk plus 1 tvk plus 2 tvk plus 1. তাহলে l সংখ্যক ভেক্টর হয়ে যাবে কার বেসিস, ইমেজের বেসিস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো if we can show this, then this will imply that rank of p is l. তাহলে র্যাঙ্কটা হয়ে যাবে l। এটা যদি আমরা দেখাতে পারি, তো এটা দেখানোর জন্য আমাকে বেসিস দেখানোর জন্য আমাকে কি করতে হবে, যে এনি ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ এ linear combination of these vectors from the image. So let w belongs to image of t. Then there exists a v belongs to v such that pv is equals to w. Now v belongs to v, so there exists c1 c2 dot dot ck plus l such that v is equals to c1 v1 c2 v2 ck plus l vk। কারণ হচ্ছে যে এই যে v1 up to vk plus 1 l এরা হচ্ছে বেসিস অফ v, তাহলে যে কোনো এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, ঠিক আছে? সো t of v, that is w, is equals to t of c1 v1 c2 v2 plus ck plus l vk plus l. ওকে, তাহলে বাই লিনিয়ারিটি আমরা এটাকে লিখতে পারি c1 t v1 c2 t v2 dot dot ck t vk plus ck plus 1 t vk plus 1 plus dot dot ck plus l t vk plus l. এখন এই v1 v2 এরা হচ্ছে কার্নেলের এলিমেন্ট, সো all of these are theta, so we can say that this is theta. So this is basically ck plus 1 tvk plus 1 dot dot ck plus l tvk plus l. So this implies w belongs to the linear span of tvk plus 1
ডট ডট পি ভি কে প্লাস এল। তার মানে এই ভেক্টর গুলো আমার কি করছে, ইমেজটিকে জেনারেট করছে। তাহলে এটা পেয়ে গেলাম। নাও উই নিড টু শো দ্যাট পি ভি কে প্লাস 1 পি ভি কে প্লাস 2 ডট ডট কে প্লাস এল আর linearly independent। এটা আমাকে দেখাতে হবে, এটা দেখালেই হয়ে যাবে। সো ফর দিস let us consider d1 or d, no problem, d1 p v1 plus d2 p vk plus 2 dot dl p vk plus l is equals to theta. Now this will imply by linearity t of v1 vk plus 1 v2 vk plus 2 dot dot d2 dl k vk plus l is theta। তার মানে এই ভেক্টরটা আমার কার্নেলে থাকে। তো এখান থেকে আমি তাহলে কি লিখতে পারি, লিখতে পারি যে v1 vk plus 1 dot dot l vk plus l belongs to the kernel of t। আচ্ছা, already we have assumed that the v1 up to vk generates is a basis of the kernel t। so এখান থেকে আমি বলতে পারবো যে d1 vk plus 1 dot dot vk vk plus l is equals to, তাহলে কি হবে, v1 up to vk এর একটা কম্বিনেশন হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি c1 v1 c2 v2 dot dot ck v2। ওকে, তাহলে এখান থেকে একটা আমরা লিনিয়ার কম্বিনেশন পেয়ে যাচ্ছি যে c1 v1 plus c2 v2 dot dot ck vk minus v1 vk plus 1 v2 vk plus 2 dot dot minus dl vk plus l equals to. Now as v1 is linearly independent, so all are zero। all are zero, ঠিক আছে। therefore our claim is established। তাহলে আমাদের যে ক্লেমটা বলেছিলাম ওরা সেটা established হলো। so we can see that nullity of p plus rank of p, তার nullity হচ্ছে k আর র্যাঙ্কটা হচ্ছে l is equals to n which is dimension of p। ওকে, তাহলে আমরা এটা ইউজ করে দেব। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।